নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি মোনালিসা আর আমার এই সাহিত্য বৈঠক চ্যানেলে আপনাদেরকে শোনাতে এসেছি বাংলা সাহিত্যের কিছু অমূল্য গল্প ও কবিতা। আজ পড়ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্ট লালুর দস্যিপনার দ্বিতীয় গল্প। তবে লালু শুধু দুষ্টু নয়, নির্ভীক এবং সমাজদরদীও, তা জানতে পারবো আজকের গল্পটি শুনলে। তার ডাকনাম ছিল লালু। ভালো নাম অবশ্য একটা ছিলই, কিন্তু মনে নেই। জানো বোধহয় হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয়। এ নাম কে তাকে দিয়েছিল জানি না, কিন্তু মানুষের সঙ্গে তার নামের এমন সঙ্গতি খুব কমই মেলে। সে ছিল সত্যি সকলের প্রিয়। স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম। লালু বলল সে ব্যবসা করবে। মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদারি শুরু করে দিল। আমরা বললাম, লালু তোমার পুঁজি তো 10 টাকা। সে হেসে বলল, আর কত চাই, এই তো ঢের। সবাই তাকে ভালোবাসত। তার কাজ জুটে গেল। তারপরে কলেজের পথে প্রায়ই দেখতে পেতাম লালু ছাতা মাথায় জন কয়েক কুলি মজুর নিয়ে রাস্তায় ছোটখাটো মেরামতির কাজে লেগেছে। আমাদের দেখে হেসে তামাশা করে বলতো, যা যা দৌড়ো, পার্সেন্টেজের খাতায় এক্ষুনি ঢেরা পড়ে যাবে। আরো ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম, তখন সে ছিল সকলের মিস্ত্রি। তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকতো একটা হামানদিস্তার ডাঁটি, একটা নরুন, একটা ভাঙা ছুরি, ফুটো করবার একটা পুরনো তুরপুনের ফলা, একটা ঘোড়ার নাল। কি জানি কোথা থেকে সে সব সংগ্রহ করেছিল, কিন্তু এ দিয়ে পারতো না এমন কাজ নেই। স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতি সারানো, স্লেটের ফ্রেম আটা, খেলতে খেলতে ছিঁড়ে গেলে তখনই জামা কাপড় সেলাই করে দেওয়া, এমন কত কি। কোনো কাজে কখনো না বলতো না, আর করতেও চমৎকার। একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন জিনিস তৈরি করে গঙ্গার ঘাটে বসে প্রায় 2.5 টাকার খেলনা বিক্রি করে ফেললো। তারপর তার থেকে আমাদের পেট ভরে চিনে বাদাম ভাজা খাইয়ে দিল। বছরের পর বছর যায়, আমরা সকলে বড় হয়ে উঠলাম। জিমন্যাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না। তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ, সাহস ছিল তেমনই অপরিসীম। ভয় কাকে বলে সে বোধহয় জানতো না। সকলের ডাকেই সে প্রস্তুত। সবার বিপদেই সে সকলের আগে এসে উপস্থিত। কেবল তার একটা মারাত্মক দোষ ছিল, কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারত না। এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান। আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমেষে আসে কোথা থেকে। দু একটা ঘটনা বলি। পাড়ার মনোহর চাটুর্যের বাড়ি কালী পুজো। দুপুর রাতে বলির সময় বয়ে যাচ্ছে, কিন্তু ঘাতক অনুপস্থিত। লোক ছুটল ধরে আনতে, কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন। ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বলল, উপায়? এত রাতে ঘাতক মিলবে কোথায়? দেবীর পুজো পণ্ড হয়ে যায় যে। কে একজন বলে, পাঁঠা কাটতে পারে লালু, এমন অনেক সে কেটেছে। তখনই লোক দৌড়লো তার কাছে। লালু ঘুম ভেঙে উঠে বসলো, বলল, না না কি গো, দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে যে সর্বনাশ হবে। সে হয় হোক গে, ছোটবেলায় ও কাজ অনেক করেছি, এখন আর করব না। যারা ডাকতে এসেছিল তারা মাথা কুটতে লাগলো। আর 10-15 মিনিট মাত্র সময়, তারপরে সব নষ্ট, সব শেষ। তখন মহাকালীর কোপে কেউ বাঁচবে না। লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে। বললেন, ওরা নিরুপায় হয়েই এসেছেন, না গেলে অন্যায় করা হবে, তুমি যাও। সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই। লালুকে দেখে চাটুর্যে মহাশয়ের ভাবনা ঘুচল। সময় নেই,
তাড়াতাড়ি পাঁঠা উৎসর্গীকৃত হয়ে কপালে সিঁদুর, গলায় জবার মালা পরে হাঁড়ি কাঠে পড়ল। বাড়িসুদ্ধ সকলের মা মা রবের প্রচণ্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্তকণ্ঠ কোথায় ডুবে গেল। লালুর হাতের খড়গ নিমেষে উপরে উঠেই সজোরে নামল। তারপরে বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটি রাঙা করে দিল। লালু কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। ক্রমশ ঢাক, ঢোল, কাঁসির সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে এলো। যে পাঁঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল আবার তার কপালে চড়ল সিঁদুর, গলায় দুলল রাঙা মালা। আবার সেই হাঁড়ি কাঠ, সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন, সেই বহু কণ্ঠের সম্মিলিত মা মা ধ্বনি। আবার লালুর রক্তমাখা খাড়া উপরে উঠে চোখের পলকে নিচে নেমে এলো। পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা আছড়ে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হলো। তার কাটা গলায় রক্তধারা রাঙামাটি আরো খানিকটা রাঙিয়ে দিলে। ঢুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে। উঠোনে ভিড় করে দাঁড়িয়ে আছে বহু লোকের বহু প্রকারের কোলাহল। সামনের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুজ্জে চোখ বন্ধ করে ইষ্টনাম জপ করছেন। হঠাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল। সমস্ত শব্দ সারা গেল থেমে। সবাই বিস্ময়ে স্তব্ধ। এ আবার কি? লালুর অসম্ভব বিস্ফারিত চোখের তারা দুটো যেন ঘুরছে। চেঁচিয়ে বললে, আর পাঁঠা কই? বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিল, আর তো পাঁঠা নেই, আমাদের দুটো করেই বলি হয়। লালু তার হাতের রক্তমাখা খাড়াটা মাথার উপরে বারদুই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল, নেই পাঁঠা, সে হবে না, আমার খুন চেপে গেছে, দাও পাঁঠা, নইলে আজ আমি যাকে পাবো তাকে ধরে নরবলি দেব। মা মা, জয় কালী। বলেই একটা মস্ত লাফ দিয়ে সে হাঁড়ি কাঠের এদিক থেকে ওদিকে গিয়ে পড়ল। তার হাতের খাড়া তখন বন বন করে ঘুরছে। তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না। সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে, পাছে লালু ধরে ফেলে। পালাবার চেষ্টায় বিষম ঠেলাঠেলি হুড়োমুড়িতে সেখানে যেন দক্ষযজ্ঞ ব্যাপার বেঁধে গেল। কেউ পড়েছে গড়িয়ে, কেউ হামাগুড়ি দিয়ে কারো পায়ের ফাঁকের মধ্যে মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছে। কারো গলা কারো বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে। একজন আরেকজনের ঘাড়ের উপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্য। তারপরে সমস্ত ফাঁকা। লালু গর্জে উঠল, মনোহর চাটুজ্জে কই? পুরুত কোথায়? পুরুত রোগা লোক। সে গন্ডগোলের সুযোগে আগেই গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে। গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন। তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের একটা মোটা থামের পিছনে গা ঢাকা দিয়েছেন। কিন্তু এত বড় দেহ নিয়ে মনোহরের পক্ষে ছোটাছুটি করা কঠিন। লালু এগিয়ে গিয়ে বাঁ হাতে তার একটা হাত চেপে ধরল, বলল, চলো, হাঁড়ি কাঠে গিয়ে গলা দেবে। একে তার বজ্র মুষ্টি, তাতে ডান হাতে খাড়া। ভয়ে চাটুজ্জের প্রাণ উড়ে গেল। কাঁদো কাঁদো গলায় মিনতি করতে লাগলেন, লালু বাবা, স্থির হয়েছে দেখ, আমি পাঁঠা নই, মানুষ। আমি সম্পর্কে তোর জ্যাঠামশাই হই বাবা। তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো। সে জানি নে, আমার খুন চেপেছে। চলো, তোমাকে বলি দেব, মায়ের আদেশ। চাটুজ্জে ডুকরে কেঁদে উঠলেন, না বাবা, মায়ের আদেশ নয়, কখনো নয়। মাঝে জগৎ জননী। জগৎ জননী, সে জ্ঞান আছে তোমার? আর দেবে পাঁঠা বলি? ডেকে পাঠাবে আমাকে পাঁঠা কাটতে? বলো।
চাটুজ্জে কাঁদতে কাঁদতে বললেন, কোনোদিন নয় বাবা, আর কোনোদিন নয়। মায়ের সামনে 3 সত্যি করছি, আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ। ঠিক তো? ঠিক বাবা, ঠিক। আর কখনো না। আমার হাতটা ছেড়ে দাও বাবা, একবার পায়খানায় যাব। লালু হাত ছেড়ে দিয়ে বললে, আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু পুরুত পালালো কোথায়? গুরুদেব সে কই? এই বলে সে আর একবার হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুর দালানের দিকে এগিয়ে যেতেই প্রতিমার পিছন ও থামের আড়াল থেকে 2টি ভিন্ন গলার ভয়ার্ত কান্নার আওয়াজ উঠে এলো। সরু ও মোটায় মিলিয়ে সে শব্দ এমন অদ্ভুত ও হাস্যকর যে লালু আর নিজেকে সামলাতে পারলে না। হা 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 করে হেসে দুম করে মাটিতে খাড়া ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো। তখন কারো বুঝতে বাকি রইল না যে খুন চাপাটাপা সব মিথ্যে, সব তার চালাকি। লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল। মিনিট 5 মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল। ঠাকুরের পুজো তখনও বাকি, তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হইচই কলরবের মধ্যে চাটুজ্জে মশাই সকলের সামনে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন, ওই বজ্জাত ছোড়াটাকে যদি না কাল সকালেই ওর বাপকে দিয়ে 50 ঘা জুতো খাওয়াই তো আমার নামই মনোহর চাটুজ্জে নয়। কিন্তু জুতো তাকে খেতে হয়নি। ভোরে উঠেই সে যে কোথায় পালালো, 7-8 দিন কেউ আর তার খোঁজ পেলে না। দিন 7 পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাবার ক্রোধ থেকে নিস্তার পেল। কিন্তু সে যাই হোক, দেবতার সামনে শপথ করেছিলেন বলে চাটুজ্জে বাড়ির কালী পুজোয় তখন থেকে পাঁঠা বলি উঠে গেল। আজকের নিবেদন এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। কিন্তু পরের দিন আবার আসবো নতুন একটি কবিতা অথবা গল্প নিয়ে। সাহিত্য বৈঠক চ্যানেলের গল্প ও কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।